বৃষ্টিতে আবারও নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, 11 জেলায় 23 জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 55 লাখের বেশি মানুষ। দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি, বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান। আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে দেয়া ক্রিমিনাল অফেন্স বললেন মির্জা ফখরুল, স্বৈরাচারের দোসরদের প্রশাসন থেকে সরানোর আহ্বান। এবং সচিবালয়ে নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের, বাকিদের আদেশ পরে। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাত থেকে কয়েক জেলায় মুষলধারে বৃষ্টি হওয়ায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। ফলে অর্ধাহারে দিন পার করছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ফেনীর সদর, সোনাগাজী ও দাগনভূঞার বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়নই নিমজ্জিত। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ সংকট। নোয়াখালীতে মাঝারি থেকে ভারী বর্ষণে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, ঘাসিয়ার চর, নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। মানুষের দুর্ভোগ এখনও কমেনি। ত্রাণ সামগ্রীর কোনো কিছুই আমরা পাই নাই এবং এই পর্যন্ত কোনো লোক আমরা ছাড়া আর কোনো লোক এখানে আসে। মালামাল যেন চুরি না হয় সেজন্য আমরা আশ্রয় কেন্দ্রে যাই নাই। আমাদের খুব কষ্ট হইতেছে খাইতে লইতে। যারা গ্রামের ভিতরে আছে তারা কেউ ত্রাণ পাইতেছে না, আর যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা সবাই ত্রাণ পাইতেছে। যারা বাড়িতে বন্দি আছে তারা কেউ ত্রাণ পাইতেছে না। 20-25টা ঘর, ওই ঘরগুলো পুরো ডুবে অবস্থা আছে। কেউ আমাদের খবরও নেয় না, কেউ আসেনি। এদিকে কুমিল্লায় নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষুধার্ত অধিকাংশ শিশু। পানিবন্দী অবস্থায় আছেন এই অঞ্চলের লক্ষাধিক বানভাসী মানুষ। আমরা কালকে আসরও তো আইছি, আপনার এখন বলতো আমরা কোনো কেউ কুটুম্বর করছে না, আমরা কেউ একটু দিছিও না। সরকারি ভাবে তো এখনো আমরা কোনো সাহায্য পাইছি না। আমরা কষ্ট নাই, আমরা খাইতে পারলাম না। দুই দিন আমরা কান্দিনি নাই। আগামী কয়েকদিন বৃষ্টিপাত না হলে নতুন করে আর কোনো এলাকা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে 55 লাখেরও বেশি মানুষ। দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তিনি জানান, দেশের 11টি জেলার বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এসব এলাকার 12,38,048টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 57,01,204 জন। বর্তমানে আশ্রয় কেন্দ্রে 4,69,523 জন লোক রয়েছেন জানিয়ে তিনি বলেন, কুমিল্লা ও ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী 48 ঘন্টার পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ফলে পরিস্থিতির আরও উন্নতি হবে। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, যার মধ্যে কুমিল্লায় 6 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, খাগড়াছড়ি 1 জন, নোয়াখালী 5 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুর 1 জন এবং কক্সবাজারে 3 জন। এদিকে প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ক্লোজারের 23 ভেন্ট রেগুলেটর ভেঙে গেছে। এতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেলা 11:15টায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পানির প্রবল চাপে রেগুলেটর দেবে গিয়ে জলকপাট ভেঙে গেছে। ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় এখন লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। বিষয়টি নিয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম সহ কাজ করা হচ্ছে। কয়েকদিনের বৃষ্টিতে মাটি সরে গিয়ে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা
ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধে দেখা দিয়েছে ভাঙন। এতে দুশ্চিন্তায় কৃষক সহ স্থানীয়রা। ঝুঁকিতে বেড়িবাঁধের ভাঙন ঠেকাতে স্বেচ্ছায় কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্থানীয়রা। প্রতিনিধি সুমন আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। ভারী বৃষ্টি ও বন্যার পানির চাপে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে বাঁধের কয়েকটি স্থানে গর্ত তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙনের দৃশ্য ফুটে উঠলেও সংস্কারের উদ্যোগ নেয়নি পাওবো কর্তৃপক্ষ। সবাই ঝুঁকিপূর্ণভাবে আছি। রাস্তার মাটি নিচে কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে এবং জঙ্গল এবং গণবৃষ্টির কারণে ওইখানে বিশাল ধস। বেড়িবাঁধ রক্ষায় আমরা বেড়িবাঁধ সংস্কার কাজ আমাদের চলছে। 500 লোক আমরা বসবাস করি। এখন এই বন্যার পানিতে আমাদের বেড়িবাঁধ অনেক ঝুঁকিপূর্ণ। সকালবেলা উদ্যোগ নিয়ে আমরা নিজের অর্থায়নে সবাই সংগঠনে যারা জড়িত আছি সবাই আসছি এই বেড়িবাঁধ রক্ষার জন্য। যদিও ভাঙন রোধে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। অনুমোদন নিয়ে যে জায়গায় প্রয়োজন নৌকাতে লোড করে দিয়ে নৌকা ওই জায়গায় দাঁড়ায় ডাম্পিং করবে। এই হইতেছে আমাদের এখন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি যে যতটুকু ঠিকঠাক করে দেওয়া যায়। বন্যার হাত থেকে রক্ষায় বেড়িবাঁধ সংস্কারে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সাথে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি আরও জানান, অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। সংবিধান সব নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে, তাই দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে বলেও যোগ করেন রাষ্ট্রপতি। পরোপকারী ও মানবদরিদ্র মানুষ এবং সমাজ সংস্কারক, সমাজ থেকে অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করতে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেয়া একটা ক্রিমিনাল অফেন্স বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ প্রেস ক্লাবে জাতীয় পার্টি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এই কথা বলেন। এ সময় প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত সরিয়ে গণতন্ত্রের জন্য কাজ করতে আগ্রহী এবং বঞ্চিতদেরকে নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনি। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। প্রেস ক্লাবে জাতীয় পার্টি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে ভারতের এই ঘৃণ্য তৎপরতার নিন্দা করেছে। স্মরণসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো এই সরকারের ভেতরে আগের ফ্যাসিস্টের দোসররা রয়েছে, তাদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে, নইলে জাতি ক্ষমা করবে না। আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নামে থাকা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। বিএনপি বলেন, জামাত বলেন, এই আমরা এখানে যারা বসে আছি এই সব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে, এটা একটা দাবি। আনসারদের যে তৎপরতা তা ভালো লক্ষণ নয়। পরাজিতরা এ ধরনের কাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম পোশাকধারী লোক তারা গোলযোগ সৃষ্টি করে
তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল, ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে, কিন্তু এটা কিন্তু অশনি সংকেত। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া বাকিদের আদেশ পরে দেয়া হবে। দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পুলিশের কাজে বাধার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় 4114 আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে 114 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে রাজধানীর শাহবাগ ও রমনায় পৃথক মামলা হয়েছে। গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়ার পরও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। এক পর্যায়ে তারা ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় আহত হন অন্তত 40 জন। শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনরত রিকশা চালকরা। এ সময় তারা অটোরিকশা বন্ধে 72 ঘন্টা সময় বেঁধে দেন। এর আগে মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সকাল 10টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন রিকশা চালকরা। পরে দুপুর 12টার দিকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়েন তারা। রিকশা চালকদের দাবি, আগে প্রধান সড়কে অটোরিকশা চলত না, এখন সব জায়গায় অটোরিকশা চলে, ফলে তারা কোনো ভাড়া পান না। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। এশিয়ান নিউজ আর সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার থাকছে সারা বাংলার খবর। বরগুনার আমতলীতে কালভার্ট নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। উপজেলার 18গাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বেড়িবাঁধের উপরে কালভার্ট নির্মাণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগী কৃষকরা। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে হামলায় প্রাণ হারিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক কর্মী ও আহত হয়েছেন আরও 2 সাংবাদিক। ক্রামাতরস্ক শহরে চালানো মিসাইল হামলায় নিহত হন ইউক্রেনে রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত রায়ান ইভান্স। হামলার সময় তার সাথে ছিলেন রয়টার্সের আরও 6 প্রতিনিধি। এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, জরুরিভাবে ক্রামাতরস্ক কর্তৃপক্ষের সাথে কাজ করা সহ আক্রমণের বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। ইউক্রেনীয় প্রশাসনের দাবি, সাংবাদিকদের আবাসিক হোটেল টার্গেট করে মিসাইল ছুড়েছে রাশিয়া। তবে এই বিষয়ে মুখ খোলেনি মস্কো। দেশটির ভূখণ্ডে গণমাধ্যম কর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অংশ নিল এশিয়াটিক 360 ও তার কর্মীরা। আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই, মানুষ বাঁচাই, এই আহ্বান নিয়ে এশিয়াটিক 360 পরিবারের সকল সদস্য তাদের একদিনের বেতন দিয়ে তহবিল গঠন করেন এবং সেই সঙ্গে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও যোগ করা হয় সমপরিমাণ টাকা। তারপর পুরো অর্থই পৌঁছে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। মানবিক দায়িত্ববোধ থেকে এশিয়াটিক 360 পরিবার দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বলে জানান এই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এবার চট্টগ্রাম সংবাদ। নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও দুর্নীতিবাজ অধ্যক্ষ আহমদ রেজাকে অপসারণ ও বিচারের দাবিতে সাতকানিয়া রসুলাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়করা অধ্যক্ষ আহমেদ রেজাকে আগামী 48 ঘন্টা আলটিমেটাম দেন। পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের স্মরণে চট্টগ্রামের সাতকানিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা
আবুল হাশেম, ইপিজেড জামায়াতের নেতা মোহাম্মদ কামাল হোসেন, মোজাম্মেল হক, সৈয়দ হাসান, অধ্যাপক মোহাম্মদ হোসেন সহ আরও অনেকেই। আপনাদের মর্যাদা আছে না, এজন্য তিনি মদিনা ছেড়ে কোথাও যান নাই। পরে লোক আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রানিয়ার এবার খেলার খবর ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। টাই ব্রেকারে ভারতকে হারিয়েছে বাংলার যুবারা। দ্বিতীয় ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে ইনজুরিতে পড়ে নিয়মিত গোলরক্ষক শোভন। তার পরিবর্তে বাকি সময়ে বাংলাদেশের গোলপোস্ট সামলান দ্বিতীয় গোলকিপার মোহাম্মদ আসিফ। নির্ধারিত সময়ের খেলা 1-1 সমতায় শেষ হয়। এরপর ম্যাচ করায় টাই ব্রেকারে। সেখানে 2টি শট রুখে ম্যাচ জয়ের নায়ক বনে যান মোহাম্মদ আসিফ। 4-3 ব্যবধানে ফাইনালে ওঠে বাংলাদেশ। শিরোপা জয়ের লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। বৃষ্টিতে আবারও নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। 11 জেলায় 23 জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 55 লাখের বেশি মানুষ। দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান। আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে দেয়া ক্রিমিনাল অফেন্স বললেন মির্জা ফখরুল। স্বৈরাচারের দোষরদের প্রশাসন থেকে সরানোর আহ্বান। এবং সচিবালয় নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। বাকিদের আদেশ পরে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।